সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রাজনীতি বিষয়ক আলোচনা। আইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির নেপথ্যে ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনার বিশ্লেষণ পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আমরা জানি যে এই সময়ের সবথেকে আলোচিত বিষয় নির্বাচন, সংস্কার এবং নতুন করে আমরা দেখলাম যে ঐক্যের একটি পরিবেশ তৈরি হলো এবং সেই ঐক্যের প্রয়াস আসলে কতদূর যেতে পারে এবং সেটি আসলে বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের ভবিষ্যৎ, নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঐক্যের মধ্য দিয়ে একটি পরিবর্তিত বাংলাদেশ বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশার জায়গাটি তৈরি হয়েছে। আজকে মূলত আমরা কথা বলতে চাই ঐক্য নিয়ে, ঐক্যের প্রয়াস এই শিরোনামে আমরা কথা বলতে চাই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ওয়াদুদ ভূঁইয়া, আজকে রয়েছেন সাবেক সংসদ সদস্য, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বিএনপি। স্বাগত জানাচ্ছি ওয়াদুদ ভূঁইয়া আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সাইদুর রহমান, রয়েছেন রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। স্বাগত জানাচ্ছি সাইদুর রহমান আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন অ্যাডভোকেট আলী নাসের খান, ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি। স্বাগত জানাচ্ছি আলী নাসের খান আপনাকেও। আমরা আজকে আলোচনার শিরোনাম বলছিলাম যে ঐক্যের প্রয়াস। আমরা দেখলাম যে জুলাই চার্টার নতুন করে সেখানে আবার সকল 60টিরও অধিক রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সেখানে 27টিরও বেশি আমরা দেখেছি জোট একসাথে তারা আলোচনা করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং অনেকগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছার একটা প্রয়াস তৈরি হয়েছে। মোটা দাগে শুরুতেই আলোচনাটা যদি আজকের আলোচনা শিরোনাম ধরে আমরা করতে চাই, ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে জানতে চাইব যে ঐক্যের যে একটি প্রয়াস বা নতুন, অনেকেই বলছেন যে একটা নতুন যাত্রা শুরু হলো এর মধ্য দিয়ে, এই আলোচনার মধ্য দিয়ে, সব মিলিয়ে রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য, যেটি আসলে বাংলাদেশের ইতিহাসে সবসময় বারবার আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে, বিতর্কিত হয়েছে যে আমরা কোথাও কখনোই আসলে ঐক্যের জায়গায় পৌঁছাতে পারিনি। অবশ্যই ভিন্নমত থাকবে, কিন্তু সব মিলিয়ে একটা ঐক্যের মধ্য দিয়ে, যেহেতু আমাদের একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে ভিন্ন এক অভিযাত্রা তৈরি হয়েছে, কতটুকু আশাবাদী যে এই ঐক্যের যে প্রয়াস আসলে তৈরি হয়েছে সেই ঐক্যের আউটকাম নিয়ে অথবা সাফল্য নিয়ে? আমি বিশ্বাস করি যেভাবে জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন হচ্ছে, এখানে ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত কঠিন এবং সোচ্চার ছিল। রাজনৈতিক দলগুলো 15 বছর ধরে এই আন্দোলন করে আসছে, সেটার ফসল এসেছে জুলাই আগস্টে। তো এই যে এত ত্যাগ, এত গুম, এত খুন, এত আত্মত্যাগ, মানুষের জেল জুলুম হুলিয়া, সম্পদ ধ্বংস করে যে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করলো, যদি এখন ঐক্য না হয়, এই ঐক্য খুবই জরুরি। আমরা এটাকে সাধুবাদ জানাই, আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই এবং আমি আশাবাদী ঐক্য হবেই, ঐক্য হতেই হবে। ঐক্য না হলে শেখ হাসিনার ষড়যন্ত্র সফল হয়ে যাবে, আর ঐক্য না হলে শেখ হাসিনার ষড়যন্ত্র সফল হবে। ঐক্য হলে শেখ হাসিনার ষড়যন্ত্রকে প্রতিহত করা সম্ভব। শেখ হাসিনা বিদায় হয়েছে এটা যেমন সত্যি, এখনও শেখ হাসিনার ষড়যন্ত্রের রেশ শেষ হয়ে যায়নি। দেশি বিদেশি একটি শক্তি, শেখ হাসিনার নানা চক্রান্ত দেশে এখনও চলছে। বহু অভ্যুত্থানের নামে, বহু প্রতি বিপ্লবের নামে অনেক কিছু ঘটছে, ঘটার সম্ভাবনা আছে। সেই হিসাবে আমি মনে করি জাতিকে শেখ হাসিনার ওই অবস্থার থেকে মুক্তি দিতে হলে, দেশকে বাঁচাতে হলে, দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে হলে, শেখ হাসিনার ফ্যাসিস্টের কায়দার থেকে, স্বৈরাচারী হাত থেকে এবং ওই কায়দার থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই ঐক্যটা জরুরি। এবং আমি আশা করি আগামী দিনে ঐক্য আরও হবে, কঠিনভাবে হবে। হয়তো কেউ দেরিতে বুঝছে বা দেরিতে বুঝবে, অনেকের মধ্যে হয়তো ক্ষমতার লোভ ঢুকেছে, ক্ষমতার মোহ ঢুকেছে। ক্ষমতা এত সোজা না, আর দল এবং ক্ষমতার মোহ ঢুকেছে। একটা রাজনৈতিক দল একদিনে হয় না, একদিনে আর 10 দিনে একটা রাজনৈতিক দল হয় না, 3 বছরও হয় না। অতএব এই লোভ এবং মোহ থেকে আমাদের শেখ হাসিনা বিদায়কারী, শেখ হাসিনার বিদায়ে যারা অংশগ্রহণ করেছে, সকল ছাত্র জনতা, রাজনৈতিক দল, সবাইকে ঐক্যে আসতে হবে। এখানে মোহ ত্যাগ করতে হবে। ক্ষমতার মসনদের যে স্বপ্ন, স্বাদ, ওটা একটু ত্যাগ করতে হবে। দল করতে হলে সেই দলের দীর্ঘ সময় লাগবে। একটা চারা গাছ, বাচ্চা গাছ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, তারপরে ওটার উপরে মানুষ ছায়া নেয়।
মানুষ তাকিয়ে দেখে ও আমাকে আশ্রয় দিতে পারবে কিনা, ওই গাছটা আমাকে ছায়া দেবে কিনা। একটু বলবেন কিনা যে রাজনীতিতে আমরা নতুন দলের যে আমরা দেখলাম যে গতকালকেও যে বিষয়টি নিয়ে আলোচনা হলো গণমাধ্যমগুলোতে, যে নতুন যে রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং আমরা দেখছি একজন উপদেষ্টা তিনি এক সপ্তাহখানেকের মধ্যে হয়তো সেই দলের নামও আমরা জানতে পারবো, তিনি পদত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে নতুন দলকে আপনারা আসলে কিভাবে দেখছেন, এবং মানুষ যেহেতু একটা পরিবর্তন চাচ্ছে, সেখানে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, একটা ভিন্ন পরিস্থিতি, সেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট হবে বলে মনে করেন কিনা যে একটা নতুন দল আসলে? আমরা আশা করি লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই হবে, যেটার জন্য এত রক্ত এত ত্যাগ, এটা তো হবেই। তবে যে কোনো দেশে গণতান্ত্রিক ধারায় দল তো হতেই পারে, যে কোনো দলকে আমরা স্বাগত জানাবো। তবে ওই দলকে নিয়ে যদি কেউ ছলছাতুরি করে বিগত সময়ের কিংস পার্টিগুলোর মতো, যেমন ধরেন 111-এ অনেক কিংস পার্টি আমরা দেখেছি, তারপর আমরা শেখ হাসিনার হাতে কিংস পার্টি দেখেছি, এই সকল কিংস পার্টির মতো কাজ করলে কিন্তু জেনারেল ইব্রাহিমের পরিণতি হবে। জেনারেল ইব্রাহিমকে এখন কোথাও দেখা যায় না, তিনিও কিন্তু কিংস পার্টিদের মধ্যে সমন্বিত করেছিল নিজকে। ততএব আমরা দেখেছি এই পর্যন্ত যতগুলো কিংস পার্টি হয়েছে, একটা কিংস পার্টিও টিকে নেই, তাদের নামও আমরা অনেকে ভুলে গেছি, কিংস পার্টিগুলোর নামও আমরা ভুলে গেছি। ধরেন এই যে শমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকাররা যে বিএনএফ ইত্যাদি ইত্যাদি, তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপি, আরও যারা বিএনএফ ইত্যাদি করেছিল, এই কিছুদিন আগেই তো 24শে জানুয়ারিতে তারা তো তাদের নামই ভুলে গেছে, তারা না তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। অতএব আমি বুঝাতে চাচ্ছি, যদি নতুন দলের ব্যানারে কেউ কিংস পার্টি হয়ে আসে, সেই কিংস পার্টির অস্তিত্ব থাকবে না। আপনারা কেন মনে করছেন যে এটা কিংস পার্টি? আমরা ওটাকে বলছি না, আমরা যে কোনো নতুন দলকে সাধুবাদ জানাবো, তাদের সাথে কাজ করব, তারা গণতান্ত্রিক ধারায় কাজ করবে। কিন্তু তারা যদি কারো দ্বারা পরিচিত হয়ে, কারো ছায়ায়, কারো আশ্রয় প্রশ্রয় ব্যাকআপে কিংস পার্টি সাজার চেষ্টা করে বা কিংস পার্টি হিসাবে ভিন্ন রূপে আসে, সেটা আমাদের কোনো আপত্তি নেই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এটা আমরা মনে করি। নিশ্চয়ই আমরা আসবো আপনার কাছে আরও আলোচনায়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, সেটা নিয়েও একটা নতুন করে আলোচনা হচ্ছে, সেখানে আপনারা আপনাদের অবস্থান বলছেন। আমরা আমাদের সঙ্গে আরও অতিথিরা রয়েছেন। আমরা সাইদুর রহমান আপনার কাছে আসতে চাই, রাজনীতি নির্বাচন বিষয়ক সম্পাদক দৈনিক ইত্তেফাক, একজন সাংবাদিক সংবাদকর্মী হিসেবে মাঠের অভিজ্ঞতা আপনার রয়েছে। এখন যে আসলে চলমান বাস্তবতা দেখছেন, সব মিলিয়ে আসলে নির্বাচনকে ঘিরে শুরুর দিকে বিএনপি বারবার একটা তাগাদা দিয়ে আসছিলেন, একটা ধোঁয়াশার কথা বলছিলেন, সেই জায়গা থেকে আমরা নতুন করে যে জুলাই চার্টার বা নতুন করে যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি, সেটি কি মনে করেন কিনা যে না একটা নির্বাচন বিষয় আরেকটু পরিষ্কার হলো, যে না নির্বাচন আসলে দ্রুতই হবে সেই জায়গাটাই? ধন্যবাদ। আপনারা জানেন যে ইলেকশন নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমরাও নিজেরা সংবাদকর্মী হিসাবে আমাদের কাছেও ক্লিয়ার না, কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে কম সংস্কার হলে 2025 সালের ডিসেম্বরে উনি ইলেকশন করতে পারবেন, আর বেশি সংস্কার হলে 2026-এর জুনের মধ্যে। কিন্তু এর ভিতরে দেখবেন বেশ কিছু ইস্যু এমনভাবে সামনে চলে এসেছে যেগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তার ভিতরে অন্যতম হলো স্থানীয় সরকারের নির্বাচন। ইলেকশন কমিশন তারা অলরেডি তাদের প্রস্তুতি শুরু করেছে। আপনি জানেন যে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম চলমান। তারপরে ইলেকশন কমিশনের যে ফাংশনগুলো আছে জাতীয় নির্বাচনের জন্য, বিশেষ করে সীমানা পুনর্নির্ধারণ, যদি আমি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, ভোট কেন্দ্র স্থাপন, তারপরে হলো ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ, মানে বিশাল এক কর্মযোগ্য বাকি। এখন ইলেকশন কমিশনের এই বিশাল কর্মযোগ্যের ভিতরে যদি আপনি স্থানীয় সরকারের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন দাবি করেন, এবং সেটি কিন্তু সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত আছে। আমরা যদি স্থানীয় সরকার নির্বাচনের দিকে খেয়াল করি, তাহলে দেখবেন স্থানীয় সরকার নির্বাচনের কয়েকটা স্তর আছে, যেমন হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এরপর যদি শহর অঞ্চলে যদি আসি, তাহলে পৌরসভা, সিটি কর্পোরেশন। আমাদের বাংলাদেশে ইউনিয়ন পরিষদ আছে হলো 4578টি, উপজেলা পরিষদ আছে 495টি। আপনার যদি আমি জেলা পরিষদ আছে 64টি আছেই, আপনার 61টি, কারণ বাকিগুলো তো এর ভিতরে পার্বত্য চট্টগ্রাম। হ্যাঁ, এরপরে আপনি যদি পৌরসভায় আসেন তাহলে 330টা পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে 12টি। এখন যদি আপনি স্থানীয় সরকারের নির্বাচনের দিকে অগ্রসর হন,
তাহলে কিন্তু এই যে বডিগুলো আছে এই বডিগুলো নির্বাচন সম্পন্ন করতে ইলেকশন কমিশনের কিন্তু কমপক্ষে 8 থেকে 9 মাস বা 1 বছর মতো লেগে যাবে। আবার প্রশ্ন আছে আপনি কোনটা শুরু করবেন। যদি ইউনিয়ন পরিষদ শুরু করেন তাহলে আপনাকে কয়েকটা ধাপে করতে হবে, সেই ধাপগুলো কমপক্ষে 7 থেকে 8টা ধাপ লাগবে, মানে বিভাগরই। তার মধ্যে কিন্তু জাতীয় নির্বাচনে বড় ধরনের একটা ব্যাঘাত ঘটবে ইলেকশন কমিশনের। এবং ইতিমধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনাররা কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে জাতীয় নির্বাচনে যদি আমরা স্থানীয় নির্বাচন প্রস্তুতি শুরু করি, জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে যাবে। এখন বিষয় হলো যে ঐক্যর প্রশ্ন বা ইলেকশনের প্রশ্নে যদি আমি আসি, তাহলে আমার এক মোটা দাগে বক্তব্য হলো যে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। যে স্পষ্ট জায়গা হলো যে ওনারা ডিসেম্বরে নির্বাচন চান কি না। যদি ডিসেম্বরে নির্বাচন চান তাহলে ইলেকশন কমিশনকে আনুষ্ঠানিকভাবে সেটা জানাতে হবে। এখনও কিন্তু ইলেকশন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই যে ডিসেম্বরে নির্বাচন। ইলেকশন কমিশনের না জানানোর ক্ষেত্রে কারণে তারা কিন্তু কয়েকটা প্রস্তুতি শুরু করতে পারি নাই। এর ভিতরে অন্যতম সীমানা পুনর্নির্ধারণ। আপনারা জানেন যে 2008 সালে যে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছিল, আমি নিজেও কয়েকদিন আগে একটি নিউজ করেছিলাম। সেখানে আমি আমার নিজের অ্যানালিসিসে দেখলাম 2008 সালে দেখানো হয়েছিল 84টি সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছিল, বাস্তবে করা হয়েছিল 130টি। এবং এই 130টি আসনের বেশিরভাগই আমার অনুসন্ধানে আমি দেখলাম যে বিএনপি অধ্যুষিত নির্বাচনী আসনগুলোকে কর্তন করা হয়েছিল। এটা আমার রিপোর্টে আমি তুলে ধরেছি যে বিএনপি যেসব আসনে ভালো সেখান থেকে কিছু অংশ কর্তন করে করে দেওয়া। এবং আপনি দেখবেন 2008 সালে ভোটের পার্সেন্টেজ কিন্তু বিএনপির যথেষ্ট ভালো ছিল, কিন্তু আসন ছিল কিন্তু বিএনপির মাত্র 32টি। এটা কিন্তু সীমানা পুনর্নির্ধারণের যে একটা অসঙ্গতি ছিল, অসঙ্গতির ফলাফল কিন্তু ছিল 2008-এর 29 ডিসেম্বরের নির্বাচন। তারপরে আমি যদি নতুন দলের নিবন্ধন কার্যক্রমে আসি, কারণ সীমানা পর্যন্ত ইলেকশন কমিশনকে মিনিমাম 5 থেকে 6 মাস লেগে যাবে, কিন্তু আপনি এখনও পর্যন্ত কমিশনকে স্পষ্টভাবে বলেন নাই যে বিদ্যমান সীমানায় হবে বিদ্যমান সীমানার আইনই হবে না নতুন আপনি আইন সংযোজন করে তাদেরকে শুরু করবেন। তারপর আপনি যদি নতুন দলের নিবন্ধনে আসেন, আপনি দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন কিন্তু নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে কিছু সত্য শিথিলের প্রস্তাব করেছে। এখন কমিশনকে তো আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি আপনার বর্তমান আইন দিয়ে শুরু করেন নতুবা নতুন আইন। এখনও পর্যন্ত আপনি স্পষ্ট করেন নাই। সেক্ষেত্রে তো আপনাকে যখন কমিশনকে যতক্ষণ না আপনি স্পষ্ট করবেন ততক্ষণ এই দুইটা কার্যক্রম কমিশন শুরু করতে পারবে না। তার মানে জাতীয় নির্বাচনে কিন্তু বড় ধরনের একটা ঘাটতি তৈরি হবে প্রস্তুতিতে। কারণ অলরেডি চিফ ইলেকশন কমিশনার উনি বলেছেন আমাকে যদি ডিসেম্বরে নির্বাচন করা লাগে আমাকে অক্টোবরের ভিতরে আমার সব প্রস্তুতি শেষ করতে হবে। তো যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে আমাদের ঐক্যমত কমিশন বৈঠক করে, আমি মনে করি যে এপ্রিলের ভিতরে কমিশনকে সুস্পষ্ট একটা সিদ্ধান্ত দিতে হবে যে আমার এই আইনগুলো সংশোধন করা লাগবে। জি, আমরা দেখছি যে এখন যেহেতু একটা আলোচনা শুরু হয়েছে ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সাথে, আমরা জানতাম যে ফেব্রুয়ারির জুড়েই আলোচনাগুলো চলবে, হয়তো এই আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত আসবে। আবারও আপনার কাছে আসবো সাইদুর রহমান। আমরা অ্যাডভোকেট আলী নাসির খান আপনার কাছে আসতে চাই, ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি, নতুন একটি দল যেটি আমরা হয়তো শিগগিরই নাম জানতে পারবো, যেটির কথা আসলে বলছিলাম। সব মিলিয়ে আসলে একটা ঐক্যের আলোচনাটা দিয়েই যদি শুরু করি, যে ঐক্যের জায়গাটি এই ঐক্যমত কমিশনের বৈঠক, ঐক্য এবং যে কথাগুলো বলছিলেন যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা, নতুন দল, সব মিলিয়ে আসলে আপনারা আসলে এই ঐক্যের বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে কেমন অনুভব করছেন। দেখুন, আমরা সারা দেশেই একটা ঐক্যের জন্য সব দিক থেকে আওয়াজ পাচ্ছি, সেটি জনগণের তরফ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে। 27টি দল জোট বা 100 জন রাজনীতিবিদ তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে আলাপ করেছেন। তো সেখানে সুনির্দিষ্ট আলাপ না হলে মোটা দাগে বেশ কয়েকটি আলাপ হয়েছে নির্বাচনী ডেডলাইনের ব্যাপারে, এমনকি যে ধরনের মৌলিক সংস্কারগুলো হবে সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন সেটি ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং এখানে কোনো লোকচুরির ব্যাপার দেখছি না এবং রাজনৈতিক দলগুলো যথেষ্ট আন্তরিক। কিন্তু দেখুন, একটি ব্যাপার তো নিশ্চিত করা লাগবে যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি এটি কিন্তু সারা দেশেই খুব নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে যারা শেখ পরিবারের বা পতিত হাসিনার পালিয়ে গিয়েছে তারা দিল্লি থেকে ষড়যন্ত্র করছে এবং দেশে যারা রয়েছে তারা কিন্তু নানা অঘটন ঘটাচ্ছে। গাজীপুরের ঘটনা আমরা দেখলাম গত 7 ফেব্রুয়ারিতে, সেখানে কিন্তু একটা প্রতি বিপ্লবের আমাদের আবুল কাশেম একজন শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন এবং অনেকে আহত হয়েছেন। এবং আমরা ঢাকার মিরপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে ফেসিস্ট এনেবলার যারা ঘাপটি মেরে রয়েছে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। তো এই যে একটি বিরাট সংখ্যক সমর্থক শ্রেণী রয়ে গিয়েছে এবং তাদের মধ্যে না আছে রিমোর্স, না হচ্ছে তাদের কোনো ধরপাকড় করে আইনের রাস্তায় আওতায় আনা যাচ্ছে, যদিও একটি ডেভিল হ্যান্ড অপারেশন চলছে, কিন্তু কতটা কার্যকর হচ্ছে, কারণ এর সাথে
রাজনীতিবিদ, সিভিল সোসাইটির মেম্বার্স এবং আরও অনেক প্রয়োজনীয় সংশ্লিষ্টতা দরকার ছিল। তো এটা কিন্তু নির্বাচনে বড় ধরনের একটি প্রভাব তৈরি করে। এবং আপনারা জানেন, আমরা সবাই জানি যে গত 16 বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে এবং মেগা প্রজেক্ট থেকে শুরু করে নানা ধরনের, মানে এটি একেবারে টপ টু বটম, সেই পয়সাপাতি কিন্তু দেশেও রয়েছে, দেশের বাইরে থেকে বিনিয়োগ করা হয়। নির্বাচনে এটা একটা ব্যাঘাত তৈরি করতে পারে। এবং দেখুন যে গতকাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের তাদের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সেখানে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম বক্তব্য রেখেছেন। প্রত্যেকে কিন্তু বলেছেন কিভাবে সিস্টেমেটিক্যালি গত 3টি জাতীয় নির্বাচনকে ভলুণ্ঠিত করা হয়েছে, রাতের ইলেকশন হয়েছে, দামি ইলেকশন হয়েছে। তো সেখানে এই মাঠ প্রশাসন যারা কেন্দ্রীয় সরকারের কাছে রেসপন্সিবল, তারা কিভাবে সহযোগিতা করেছেন। তাদের নিজস্ব দায়িত্বের বাইরে এসে রাজনৈতিক দলের সাথে মিলে, ল এনফোর্সিং এজেন্সির সাথে মিলে হেন কোনো ন্যাক্কারজনক কর্ম নয় তারা করেন নাই, দলীয় স্লোগানও এমনকি দিয়েছেন। তো এরা তো এখনো বিদ্যমান। আমরা সেই 36 সচিবের কথা জানি, আমরা এখন ডিসি হিসেবে যারা দায়িত্ব পালন করছে তাদের কথা জানি। এখন কেন রয়েছে? ছাত্র জনতার পক্ষ থেকে এবং গণমানুষ কিন্তু বারংবার বলছে যে প্রশাসন থেকে তাদেরকে অপসারণ করা উচিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সঙ্গত কারণেই ভোটের রাজনীতি বলুন, নানান বাস্তবতার কথা বলুন, গত 16 বছরে যারা বিভিন্ন গণ আন্দোলনকে ফেল করেছে তাদের এখান থেকে বলুন, অথবা নতুনভাবে এখনও যারা দিল্লির অনুকম্পা চাচ্ছে সেই বর্গ থেকে বলুন, এদেরকে এখনও শৃঙ্খলার মধ্যে আনা অনেক চ্যালেঞ্জের মধ্যে। তো আমরা মনে করছি এই সংকটগুলো কাটবে। এই জন্যই আমাদের একটা ঐক্যমত্য দরকার, অনেক বেশি ডায়ালগ দরকার, আলাপ দরকার। আমরা মনে করছি বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী, পাশাপাশি ছাত্র জনতা, এমনকি আমাদের যে রাজনৈতিক দল আসছে, সবাইকে এগুলোর সাথে একই মানে কাজ করতে হবে। দেখুন, নির্বাচন সুষ্ঠু করবার জন্য অনেকগুলো ইনস্টিটিউশন এখানে কাজ করে, যদিও নির্বাচন কমিশন এখানে নেতৃত্ব দেয়। ল এনফোর্সিং এজেন্সি যদি কম্পিটেন্ট না হয় এবং আমাদের মাঠ প্রশাসন যদি কম্পিটেন্ট না হয় এবং নির্বাচনী যে ব্যবস্থাপনা মানে সেটি যদি সুষ্ঠুভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি সত্যিকারে উঠে আসার মতো তাদেরকে আমরা পাবো না। আমরা আবারও এক ধরনের হজবরল নির্বাচন দেখতে পাবো। আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, দেখুন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরাও দাবি করেছি, এটি গণমানুষের দাবি। ইতিমধ্যে জনসভা বিঘ্নিত হচ্ছে। আপনারা জানেন অনেকগুলো মৌলিক সেবা স্থানীয় সরকারের মাধ্যমে সরবরাহ করায়, এমনকি অবকাঠামোগত এবং তাদের নিজস্ব বাজেট রয়েছে। এই বাড়তি দায়িত্ব এরা কিন্তু করছে আপনার এই ব্যুরোক্রেসির সাথে জড়িত এবং সরকারি কর্মচারীরা। সেক্ষেত্রে জনসভা যখন বিঘ্নিত হচ্ছে, আমরা এমনই দাবি করেছি। আমি একটি সংগঠনের প্রতিনিধিত্ব করি, ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ। আমরা ডিসেম্বর থেকে সমাবেশ করে বলেছি যে যদি এখন সরকারের তরফ থেকে নির্বাচনের সিদ্ধান্ত না আসে, তাহলে আপনারা ব্যক্তি মানুষ যারা ফ্যাসিবাদ সাথে কোনো ধরনের সংশ্লিষ্ট ছিল না, যাদের এক্সপার্টাইজ রয়েছে এবং সমাজের নানা বর্গের এবং কম্পিটেন্ট, তাদেরকে আপনি প্রশাসক হিসাবে নিয়োগ করুন। সেটা যেহেতু ইউনিয়ন পরিষদ এখনো ভেঙে দেওয়া হয়নি, পৌরসভা, সিটি কর্পোরেশন, সিটি কাউন্সিল থেকে শুরু করে মেয়র, আমরা দেখেছি একজন ব্যুরোক্রেট পদায়িত হয়েছেন প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণে, উত্তরে আর একজন ইন্ডিভিজুয়ালকে আমরা দেখেছি। এইভাবে সারা দেশে যদি সরকার নিয়োগ দেয় ফর দ্য টাইম বিং, এই সময়টার জন্য, আমরা মনে করছি যে এটা আমাদের যে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা সহ এই জনসভা পৌঁছানোটা অনেক বেশি সহজ হবে। কারণ সামনে রমজান, তাছাড়াও সামনে আপকামিং অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেখুন, ফ্যাসিবাদী ব্যবস্থা যেভাবে ঝেঁকে বসেছিল, আমরা যদি মনে করি যে এটা আগামী 2 মাসের মধ্যে এটি একদম নিঃশেষ করে ফেলবো, কারণ আঞ্চলিক রাজনীতি এখানে বড় একটা ফ্যাক্টর। আমরা দিল্লি থেকে তাদেরকে আশ্রয়প্রস্ত্র যেমন দেখেছি পতিত হাসিনা এবং তার দলবলের লোককে, পাশাপাশি কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য, অস্থিতিশীল আমি এই অর্থে বলছি না, শুধু সোকল ইভেন্ট অনুযায়ী এটা দেখা যাবে তারা এটি করছে বিভিন্ন জায়গায়। এবং এটা ভবিষ্যতে আমাদের নির্বাচন, আমাদের সংহতি, এমনকি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, বিচারকে বিঘ্নিত করতে পারে এবং আমাদের অর্থনীতিকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারণ আপনি দেখেন, এখন আমাদের অর্থনীতিতে নিউ ইনিশিয়েটিভ না আসলে কিন্তু আমাদের এই যে বাণিজ্য মুখ থুবড়ে পড়বে, এমনকি আমাদের জিডিপির কথা বলেন, ওভারঅল আমাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটা অভিজ্ঞতা আসবে নিশ্চয়ই। কিন্তু একটু বলবেন যে স্থানীয় সরকার নির্বাচনে যে কথা বলছিলেন, যে আমাদের যতটুকু প্রস্তুতি বা এই সরকারের সময়সীমা সবকিছু মিলে যেভাবে সময়ের কথা বলেছেন, এই বাস্তবতায় কি স্থানীয় সরকার নির্বাচন আগে করে ফেলা সম্ভব? দেখুন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সুনির্দিষ্ট একেবারে কম্প্যাক্ট টাইমের ব্যাপার না যে 3 মাসের মধ্যে হতে হবে। আমরা একসাথেও চলতে পারি। স্থানীয় সরকার যেখানে সংশ্লিষ্ট যেই কমিশনটি করা হয়েছে সংস্কারের জন্য, সেখান থেকে কিন্তু আমরা একটা পত্রপত্রিকায় কয়েকটা প্রস্তাব দেখলাম একই দিনে করা সম্ভব, যে ভিন্ন ভিন্ন লেয়ারের জেলা উপজেলা, সেক্ষেত্রে ব্যালটের পরিমাণ বাড়বে। যদি এটা পাইলটিং আকারে করা হয়,
তাহলে কিন্তু নির্বাচন কমিশনের সক্ষমতা, ল এনফোর্সিং এজেন্সি, মাঠ প্রশাসনে যারা আছেন, কারণ মানে রিটার্নিং অফিসাররা তো সেখান থেকে আসেন, তাদের একটা সক্ষমতা আমরা বুঝতে পারবো। এবং এটা কিন্তু একটা জরিপ হয়েছে, আমরা দেখেছি যে পরিসংখ্যান ব্যুরো থেকে 65% মতো মানুষ মনে করছে এখন স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে তারা। এটা কিন্তু জরিপ নিয়ে তো আবার প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দেখুন, এক্ষেত্রে আরো একটা জরিপ করা যেতে পারে, শুধুমাত্র এই বিষয়টিকে সামনে এনে রাজনৈতিক দলের সাথে আরো বেশি কনভারসেশন করতে। আমরা জানি জাতীয়তাবাদী দল বলছে, দেখুন ভীতির জায়গাটা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া বা ডেটটা প্রলম্বিত হয় কিনা, কিন্তু এটা যদি আশ্বস্ত করা হয় যে মৌলিক সংস্কারের পরে নির্বাচন হবে, সেক্ষেত্রে আমরা স্যাম্পলিং বা পাইলটিং বা একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে, একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যেই নির্বাচনটি করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার মধ্যে। নিশ্চয়ই। এবং প্রধান উপদেষ্টা কিন্তু আশ্বস্ত করছেন বারবারই, তারা আসলে ক্ষমতায় থাকতে আসেননি, সেই কথাটিতে তার বার্তার জায়গা থেকে তিনি বারবারই পরিষ্কার করছেন। আমরা আরও আলোচনা করবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আড়াইসিএল স্টিল, গণতন্ত্রে আমরা রাজনৈতিক ঐক্যের প্রয়াস, একই সঙ্গে নির্বাচন সংস্কার, নানা বিষয় নিয়ে আমরা কথা বলছি। আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আড়াইসিএল স্টিল, গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি ঐক্যের প্রয়াস এই শিরোনামে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে 3 জন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বিএনপি, আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সাইদুর রহমান, রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক, সাংবাদিক সাইদুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একবার। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আলী নাসের খান, ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি ও সাংগঠনিক সম্পাদক, ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ। স্বাগত জানাচ্ছি আলী নাসের খান। আমরা বিরতির আগে ঐক্য নিয়ে আলোচনা করছিলাম, একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, সেটা নিয়ে একটা প্রয়োজনীয়তা নিয়ে, অগ্রাধিকার নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা ওয়াদুদ ভাই একটু আপনার কাছে জানতে চাইবো যে কোথাও কি দেখেন যে বিএনপি সবসময় নির্বাচন সংস্কার এই জায়গাগুলোতে সবসময় জোর দিয়ে এসছে যে স্বল্প সংস্কার করে যত দ্রুত নির্বাচন দেওয়া যায়। আজকে 1 ঘন্টা আগের সংবাদও যদি বলি, তারেক রহমান প্রত্যেকটা আলোচনায় বা সেমিনারে তিনি যুক্ত হয়ে এই কথাটাই বলছেন, যত দ্রুত নির্বাচন দিবেন তত দ্রুত আসলে দেশের মঙ্গল। তো এখন আমরা দ্রুত নির্বাচন দিব নাকি কিছু সংস্কার তো আসলে আমাদের অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, এই রাষ্ট্রের যে ভঙ্গুর রাষ্ট্র কাঠামো, সেই জায়গা থেকে আসলে সেই সংস্কারগুলো তো বিএনপিও নিশ্চয়ই চায়। এখন একটা নতুন করে যে ঐক্যমত্যের পরিবেশ তৈরি হলো, সেই জায়গা থেকে এই জুলাই চার্টারে ঐক্যমত্যে, সেখানে তো ওয়েবসাইটে যেহেতু প্রকাশ করা হবে, সেই জায়গায় আপনারা কোন সংস্কারের সাথে একমত আছেন কি আছেন না, সেটা তো জনগণ জানতে পারবেন। জনগণ আখেরে গিয়ে সেই সিদ্ধান্ত নিতে পারবেন যে বিএনপি আদৌ কি এই সংস্কারের পক্ষে ছিলেন কিনা, সেটি আবার ভোটের রাজনীতিতে একটা প্রভাব পড়তে পারে কিনা। সংস্কার চলমান একটা বিষয়, সংস্কার জরুরি, সংস্কার হওয়া দরকার, কিন্তু সংস্কারটা করবেন কে? গণতান্ত্রিক ধারায়, গণতান্ত্রিক মূল্যবোধে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারি সংস্কার করতে পারে। এই সরকার ইন্টারিয়াম টাইমের জন্য আসছে শুধুমাত্র আমাদের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, আমরা যেটা স্বৈরাচারকে বিদায় করেছি, এই স্বৈরাচারের পরবর্তী অবস্থাটা কি হবে ওইটার একটা প্রেক্ষাপট অথবা ইলেকশনটিকে তারা পরিচালনা করবে, এটার জন্যই তাদের আগমন, এটার জন্য জাতীয় উদ্যোগে বসিয়েছে। অতএব ওনাদের এমন কোনো হেডেক বা দায়িত্ব নেই যে সংস্কার নিয়ে ওনারা অতিমাত্র ব্যস্ত হয়ে যাবেন। সংস্কার কিন্তু একটা নির্বাচিত সরকারই করবেন, সে যেই আসুক, যে দলে আসুক, তারাই করতে হবে, দায়িত্ব তাদেরই হবে, দায়িত্ব তাদের, তাই বলছেন, দায়িত্ব তাদের। পাশাপাশি আপনি দেখেন দেশে আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপ, দেশে অর্থনীতি অবস্থা খুব খারাপ, দেশে এখন চলন্ত বাসে ডাকাতি হচ্ছে। তো এখন কিছু কিছু দুষ্কৃতিকারী এবং আওয়ামী প্রীতি ভাজন, আওয়ামী প্রেমিকরা বলছে যে আগেই তো ভালো ছিলাম। কেন বলছে? এই যে সরকারটা, এটা তো একটা ছোট একটা সরকার, তৃণমূলে তাদের কোনো বেজ নাই, ভিত্তি নাই, সাংগঠনিক কাঠামো নাই। এই অবস্থায় সারা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে আওয়ামী লীগ বসে আছে। কারণ একটা ছোট আমলা থেকে, ছোট কর্মচারী থেকে বড় কর্মচারী পর্যন্ত, পুলিশে বলেন, প্রশাসনে বলেন, আপনার মানে জুডিশিয়ালে বলেন, সব আওয়ামী লীগের পোস্টমর্টম করা নিয়োগপ্রাপ্ত। তারা বসে সব জায়গায় কিন্তু ডিস্টার্ব করছে, মুখে বলছে বুলি পাল্টাইছে, মুখে তারা যাত্রী পাল্টাইছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা অবস্থান করছে যে এই সরকারকে কিভাবে ব্যর্থ করা যায়। তো অতএব এমনি একটি অবস্থায় এই সরকারের উচিত নয় যে এত বড় গণতান্ত্রিক নির্বাচিত সরকারের দায়িত্ব নিয়ে বসা। তাদের উচিত দ্রুত আইন শৃঙ্খলা, অর্থনীতি ঠিক রেখে লেভেল প্লেয়িং ফিল্ড রেডি করে নির্বাচনটা দিয়ে সুনামের সহিত এক্সিট দেওয়া। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় কোনোভাবেই না, এটা কি করে সম্ভব?
স্থানীয় সরকার পরিষদ নির্বাচনের জন্য তো কশ্মিন কালো পৃথিবীর কোনো দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা চেয়েছি 16 বছর আগে। কিন্তু আমরা তো দেখেছি সবসময় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে রাজনৈতিক প্রভাব থাকার কারণে, প্রতীক থাকার কারণে নানাভাবে সেটি ম্যানিপুলেটেড হয়েছে। এই ম্যানিপুলেটেড করেছে বলেই তো শেখ হাসিনার এই পতন, এই শিক্ষা। তাহলে অন্য কোনো দল নির্বাচিত হলে এই কাজ করবে না, কশ্মিন কালো করতে পারবেও না। দেশের জনগণ এখন অনেক সচেতন, নতুন প্রজন্ম অনেক সচেতন, অনেক বেশি জানে। আমরা একসময় নতুন প্রজন্মকে কেউ কেউ বলতে পারে ফেসবুক প্রজন্ম, এরা অনেক বেশি। নতুন প্রজন্ম তো আবার পরিবর্তনও চায়, তারা তো সংস্কারও চায় না, তারা চায়, চাওয়াটা তো অন্যায় না, সংস্কার তো হবে, করতে হবে সংস্কারটা, তো বিএনপিও চায়, কিন্তু এটা তো একটা চলমান প্রক্রিয়া। অতএব সংস্কারটা একটা কে করবে এখন ডিসাইডেড হবে সেখানে। কি আপনি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার করবে না অনির্বাচিত একটা সরকার করবে? আপনাকে কে বসালো? আপনাকে তো আমরা কেউ রায় দিয়ে বসাইনি, আমরা একটা ক্রাইসিস পিরিয়ড আপনাকে নিয়ে আসছি যে আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের এই যে নির্বাচন, একটা সরকার বিদায় হলো আরেকটা সরকার এনে দেন, এটাই ওনার কাজ। ম্যানেজমেন্ট করে যাবেন তারা, সেটা নিশ্চয়ই তাদের একটা দায়িত্ব, এবং এই কয়েকদিন আইন শৃঙ্খলাটা ঠিক রাখা দরকার। জি নিশ্চয়ই। একেবারে আমরা সময় যেহেতু স্বল্পতা রয়েছে, আমরা সাইদুর রহমান আপনার কাছে আসতে চাই যে মোটা দাগে আসলে যে কথা বলছিলাম যে এই সরকারও তো আসলে তারা বারবারই বলেছেন যে তারা আসলে দীর্ঘমেয়াদে থাকতে আসেননি, তারা দ্রুতই চলে যাবেন, তারা তাদের সর্বোচ্চ সময়টাও বলেছেন। এরপরও কি এখানে আদৌ তাদের ওপর অনেক বেশি চাপ তৈরি করা না করে বরং সহযোগিতা করা, সেই রকম একটা পরিবেশই তো আমাদের কাম্য, সেই জায়গাটি আসলে কতটা দেখছেন? না, অবশ্যই আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা। আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল ছিল তারা কি পরিমাণ দমন নিপীড়নের শিকার হয়েছিল, সেই প্রেক্ষাপটে তো আমরা জুলাই আগস্টে দেখলাম যে প্রায় দীর্ঘ লাশের মিছিল, সেখান থেকে নতুন বাংলাদেশের যাত্রা। অবশ্যই বাংলাদেশের একটা সংস্কার দরকার, সেটা প্রয়োজন আছে। যদিও বিএনপি থেকে কিন্তু 31 দফা একটা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সরকার থেকেও যে সংস্কারের উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাই, কিন্তু সেই সংস্কারটা চাপিয়ে দিলে হবে না। অবশ্যই উচিত হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে। আপনারা জানেন যে এই সরকারে কিন্তু এখন যে পদ্ধতিটা ফলো করছে সেটাকে কি মনে করেন? সেটা একটা চমৎকার পদ্ধতিটা, যথেষ্ট ভালো, কিন্তু এটা দীর্ঘমেয়াদী করলে এটা আমার মনে হয় নির্বাচনের ক্ষেত্রে একটু বিঘ্নিত করবে। কারণ আপনারা জানেন যে আমাদের সংবিধানের কিন্তু 93 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যখন দেশের সংসদ থাকবে না তখন রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশের মাধ্যমে যে কোনো আইন করা যাবে, এবং যে সরকার নির্বাচিত হবে সেই সরকার তার প্রথম অধিবেশনে সেটি অনুমোদন করবেন, এবং সেটির সময় কিন্তু সর্বোচ্চ 30 দিন। এখন আপনি এমন সংস্কার করলেন, দেখা গেল যে নির্বাচিত সরকার সেই সংস্কার অনুমোদন করলো না, তাহলে এই সংস্কার কিন্তু প্রয়োজন নাই। আমার দৃষ্টিতে রাজনৈতিক দলের একটা বন্দোবস্ত করা উচিত, একটা জেন্টাল এগ্রিমেন্টে আসা উচিত যে আমার এই ধরনের সংস্কারগুলো দরকার। আমরা যদি 2008 সালের চিত্র যাই, আপনারা দেখবেন 8 সালেও কিন্তু এরকম অনেকগুলো সংস্কার প্রস্তাব করা হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু সেই সংস্কার প্রস্তাব কিন্তু রাখি নাই। আওয়ামী লীগ কিন্তু তাদের চিন্তা চেতনার ভিত্তিতে কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে। এখন যে বিষয়টা হয়েছে যে সরকারকে অবশ্যই আমি মনে করি যে গণতন্ত্র মনা এবং জুলাই আগস্টের চেতনায় যেসব রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে বা বিশ্বাসী তাদেরকে সহযোগিতা ঐক্যের কথা, এবং সহযোগিতার বিকল্পটাই। কারণ সরকারকে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে ফ্যাসিবাদ তো তারা মাথা ছাড়া দিয়ে উঠবে। কারণ আমাদের মূল সমস্যা হলো আমরা কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি, কিন্তু তার রেখে যাওয়া প্রতিষ্ঠান, তার রেখে যাওয়া পুলিশ প্রশাসন, সেখানে কিন্তু ফ্যাসিস্টটা বহাল তবিয়তে আছে। সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত সেখান থেকে উত্তরণ ঘটাতে পারি। আমি যদি একটি উদাহরণ দিই, বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে সবাই কিন্তু জুলাই আগস্ট চেতনার সাথে সম্পৃক্ত নন। আপনারা দেখবেন যে বিগত ফ্যাসিস্টের সহযোগী বা সুবিধাভোগী অনেকেই আছেন বর্তমান উপদেষ্টা পরিষদে। আমার মনে হয় এখানেও একটি সংস্কারের প্রয়োজন আছে। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি সরকারের কিছু সংস্কার এই মুহূর্তে দরকার। এই সংস্কার না হওয়ার কারণে আমাদের কিন্তু নানান ধরনের ঐক্যর একটু ফাটল ধরনের প্রচেষ্টা,
এই যে দেখেন আপনি সংবিধান স্থগিত করার একটা প্রসঙ্গ আসলো, রাষ্ট্রপতি পদত্যাগের প্রসঙ্গ আসলো, এই যে আবার স্থানীয় সরকার প্রসঙ্গ আসতেছে, একটার পর একটা আন্দোলন তো চলছে। আমার মনে হয় কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ড যে ফ্যাসিস্টের কর্মকাণ্ডের সাথে একটা যোগ সংযোগ আছে কেন জানি, মানে আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি এখানেও একটু সংস্কারের খুব দরকার। নিশ্চয়ই আমরা আপনার কাছে আসবো আবারও। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনার কাছে আসতে চাই। মোটা দাগে যে কথাগুলো আসলে আমরা দুজনের কাছে শুনছিলাম, আপনি যদি একটু বলেন যে আমরা আসলে সংস্কার আর নির্বাচন নিয়ে সবসময় একটা এর আগে দ্বান্দ্বিক পরিস্থিতি দেখেছি, এখন তো সেটি অনেকটা পরিষ্কার। অনেক আলাপ আলোচনায় এমন টিমিড আলাপ আলোচনা হয় যে দেশে যেটা বিরাট পরিবর্তন ঘটে গেছে এটা আমরা বুঝতে পারি না। এইটা কিন্তু 90 দিনের সরকার না, সরি, এটা এক্সট্রা কনস্টিটিউশনাল একটা ব্যাপার স্যাপারের মধ্যে দিয়ে কিন্তু জি এই সরকার দায়িত্ব নিয়েছে। গণ অভ্যুত্থানে সরকারের লেজিটিমেসি এমনকি ইলেকটেড সরকারের থেকে বেশি স্ট্যাটাসটা এটা জুরিসপ্রুডেন্স ডেভেলপ করেছে, কনস্টিটিউশন ল বলেন, সারা দুনিয়ার রীতিনীতি। তো এই জায়গাটা যদি ভুলে গিয়ে শুধু মনে করি যে একটা ক্ষমতা হস্তান্তর হয়েছে, হাসিনার পতন ঘটেছে বা ওই দলের হাতে ক্ষমতা কক্ষিগত করা ছিল, এখন আমরা এসে ঝাঁপিয়ে পড়লাম আর নতুন করে ক্ষমতা নিলাম, এইভাবে যদি রিডিং করা হয় এটা ভুল বার্তা যাবে। দেখেন জানুয়ারির নির্বাচনের পরে কিন্তু রাস্তাঘাটে মানুষ নেমে জীবন দেয়। 28 অক্টোবর একটা আন্দোলন দেখলাম, সেখানে অনেক কর্মীরা যদিও প্রস্তুত ছিল, আমরা দেখলাম যে সেখানে নেতৃবৃন্দের কোঅর্ডিনেশন হবে, সেটা ভণ্ডুল হইল এবং নির্বাচন বাধাগ্রস্ত করা গেল। বাধাগ্রস্ত করা এই জন্য একটা খারাপ ইলেকশন বাধাগ্রস্ত করা। তো জুলাই আগস্টের এই অভ্যুত্থানে মানুষের মালিকানা ফেরত পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, এই জন্য রক্ত দেওয়া। তা না হলে এই কিশোররা কেন রাস্তায় গিয়ে দাঁড়াবে, জীবন দিবে, অঙ্গহানির শিকার হবে। তো ধরেন আবারও পারিবারিকভাবে কক্ষিগত হলে এই দেশের ক্ষমতা, আবারও রাজনৈতিক দলগুলোতে কোনো পাওয়ারের ব্যালেন্স তৈরি হলো না। ধরেন জাতীয়তাবাদী দলে 19 জন হচ্ছে প্রেসিডিয়ামের স্ট্যান্ডিং কমিটি মেম্বার, 14 জন এখন আছেন, সেই এক যুগ ধরে ওই ব্যক্তি, তরুণদের পার্টিসিপেশন নাই, চেঞ্জেস নাই। আমরা পলিসি মেকিং অন্যান্য রাজনৈতিক, এমনকি রাজনৈতিক দলগুলো যে সংস্কারের কথা বলে, রাজনৈতিক দলের মধ্যে কোনো সংস্কার নাই। তো জনগণ তো ভীত, বারবার কিন্তু বলেছে গত 16 বছর বিকল্পকে, এই বিকল্প হাজির করার জন্যই কিন্তু আপনার এই জুলাই আগস্টে তরুণরা দেশের সাধারণ মানুষ জীবন দিয়েছে। অতএব প্রাতিষ্ঠানিক সংস্কার যদি না হয়, প্রতিষ্ঠানগুলো যদি আইন অনুযায়ী পরিচালিত না হতে পারে, সিস্টেম যদি চেঞ্জ না হয়, আইনও আছে সিস্টেম আছে, আপনি এক্সিকিউট করতে পারেন না, তাহলে কিন্তু লাভ নেই। অতএব যে আমরা বিধিবদ্ধ বা সাংবিধানিক যে প্রতিষ্ঠানের কথা বলি, এগুলাকে আপনার স্ট্রেংথেনিং করতে হবে, অনেক বেশি কেপেবল করা লাগবে। নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি, এই জিনিসটা পরিষ্কারভাবে বোঝা দরকার। বিচারের ব্যাপারে আরো জোরালো আলাপ আসতে হবে। যদি বিচার না হয় তাহলে কিন্তু ফেসিবাদী কাঠামোর বিলোপ হবে না। এর সাথে কিন্তু অর্থনীতিও জড়িত, কারণ ফেসিবাদী এনাবেলার যারা ভবিষ্যতে কিন্তু আওয়ামী লীগের মতো করে আপকামিং যারা পার্লামেন্টে যাবেন তাকে অকুপাই করবে, ব্যবসায়ী দুর্বৃত্ত যারা তারা অকুপাই করবে, অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন তারা সুবিধা নেবে, বেগম পাড়ায় টাকা পাচার করবে। তো এই জন্য আরেকটা জিনিস আমরা বলে নিচ্ছি যে আমরা যেটা বলেছি যে নির্দলীয় প্রতীকবিহীন যে ইলেকশন, আমরা মনে করছি দলীয় ছত্রছায়ার বাইরে একটা ইলেকট্রাল প্রসেসের ডেভেলপমেন্ট দরকার, মানুষগুলো দেখতে চায়। তাহলে আসলে গোটা সিস্টেমটার একটা পরিবর্তন যে আমরা আরো আলোচনা করতে চাই এই বিষয় নিয়ে। নিশ্চয়ই অদ্ভুত ভাই আপনার বলবার আছে এই কথার প্রেক্ষিতে, অ্যাডভোকেট আলী নাসের খানের প্রেক্ষিতে আমরা শুনবো আরেকটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা রাজনৈতিক ঐক্যের প্রয়াস এবং একই সঙ্গে নির্বাচন সংস্কার ইস্যুতে আমরা কথা বলছি। আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে 3 জন রয়েছেন, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমাদের সঙ্গে 3 জন রয়েছেন, আমরা কথা বলছি ঐক্যের প্রয়াস নিয়ে। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের 3 জনকেই। আমরা সময় স্বল্পতা রয়েছে, শুরুতে ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনার কাছ থেকে আসলে শেষ মন্তব্য নিতে চাইব। শেষ পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রা, নতুন বাংলাদেশের যে অভিযাত্রা, সবাই আসলে চাচ্ছেন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা সুন্দর বাংলাদেশ যেখানে ভয়ভীতি থাকবে না। সেই জায়গাটির জন্য যে ঐক্যের একটা প্রয়াস তৈরি হয়েছে, সেই ঐক্যমত্যটা নিয়েই যদি একটু বলেন যে বিএনপির আসলে আগামীর এই সরকারের সাথে এই ঐক্যের মধ্য দিয়ে আপনারা যেহেতু আরও আলোচনায় বসবেন, প্রত্যাশার জায়গাটা যদি বলেন, ঐক্যের জায়গাটা নিয়ে যদি একটু বলেন। আমরা এই সরকারের সাথে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে, পেশাজীবীদের সাথে ঐক্য করেই আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। অনেকেই বলে, ইতিহাস বলে যে বাংলাদেশে আসলে রাজনৈতিক ঐক্য দেখা যায় না, ভিন্ন মত থাকে, হয় না, ঠিক না, হয়, থাকবে। এটাই এরশাদ বিরোধী আন্দোলনে 8 দলীয় জোট হয়েছে, 7 দলীয় জোট হয়েছে, তারা তো সফল হয়েছে। 8 দলীয় এবং 7 দলীয় জোটের আবার লিয়াজো কমিটি হয়েছিল, লিয়াজো কমিটি করে কিন্তু এরশাদ বিরোধী পতনে ভূমিকা রাখতে পেরেছে। হয় না তা না, হয়, কম হয়। এরকম একটা পরিস্থিতিতে সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে আমরা এই সরকারকে মানে সার্বিকভাবে এবং মারাত্মকভাবে বা কঠিনভাবে
সহযোগিতা দিতে চাই, সহযোগিতা করতে চাই, যাতে করে এই সরকার টিকে থাকে, অন্তত এই মানে স্বৈরাচারী হাসিনার মানে অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু এই সরকারকে আমরা লং টাইম বসিয়ে রেখে দেশকে অস্থিতিশীল করার পরিস্থিতি চাই না, এবং এই সরকারের অধীনে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা আসবে, তারা সংস্কার করবে, তারা দেশ চালাবে, তারা আইন শৃঙ্খলা ঠিক রাখবে। জুলাই আগস্টে আমাদের মানে পেশাজীবীদের যেমন ভূমিকা ছিল, ছাত্র জনতার যেমন ভূমিকা ছিল, বিএনপি ছাত্র দলেরও কঠিন ভূমিকা ছিল। আপনি যোগ করলে দেখবেন যে হিসাব করলে প্রায় 445 প্লাস প্রায় আনুমানিক ছাত্র দলের ছাত্র নেতা নিহত হয়েছে। এটা কি প্রমাণ বহন করে না যে বিএনপি আন্দোলনে তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য বিশ্লেষণ করেন, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আমরা আশা করব আপনি বলছেন যে বারবারই সহযোগিতার কথা, এবং একটা সহযোগী পরিবেশ আসলে আগামী দিনে আরও থাকবে। আমরা সাইদুর রহমান আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই। শেষ পর্যন্ত আসলে আমরা একটা স্বস্তি চাই, সেই স্বস্তির জন্য এখন যে পরিবেশ দেখছেন, কোথাও কোথাও আমরা দেখছি নানা রকম আলোচনা আসছে, ছন্দপতন হচ্ছে, অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন, রাষ্ট্র বোধহয় ভালো চলছে না, নানা রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে হতাশ হচ্ছেন, সেই জায়গাগুলো নিয়েও তো হতাশা আছে মানুষের। না, অবশ্যই হতাশা আছে, তবে আমাদের মূল বিষয় হলো যে জনগণকে স্বস্তি দিয়ে, জনগণকে আস্থায় রেখে সরকারের উচিত ইলেকশন প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া। এবং আমি মনে করি যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন আপনার ডিসেম্বরে 2025-এ, এই ডেটকে নিয়ে যদি সরকার অগ্রসর হয়, আমার মনে হয় যখন নির্বাচনী ট্রেনে রাজনৈতিক দলগুলো উঠবে তখন কিন্তু অস্থিরতা থাকবে না, তখন দেখবেন জনমনের ভিতরে একটা প্রত্যাশা জায়গা তৈরি হবে। কারণ মানুষ ভোট দিতে পারে নাই গত 15 বছর, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত, কারণ জনগণের সরকার খুবই দরকার, এটার বিকল্প বাংলাদেশে নেই। আমরা যদি বাংলাদেশের ছোট একটি ইতিহাসের দিকে যাই, যে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের পিছনে নির্বাচন কিন্তু ফ্যাক্টর ছিল। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে 70 নির্বাচনকে কেন্দ্র করে, 90-এর 6 ডিসেম্বর এরশাদ পতন হয়েছে, 86-88 সালের দুটো বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে। আমরা 111 যদি দেখি 2007 সালের 22 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। আমরা শেখ হাসিনার পতন যদি দেখি 2014-র 5 জানুয়ারি, 18-র 30 ডিসেম্বর, 2024-এর 7 জানুয়ারি। বাংলাদেশের যত সরকারের পতন বলেন, যত সব কিছু কিন্তু নির্বাচন কেন্দ্র। অতএব নির্বাচন ট্রেনে যখন সরকার উঠবে, আমার মনে হয় সব একটা ট্র্যাকে উঠে এবং জনগণ একটা শৃঙ্খলার ভিতর দিয়ে এবং স্বস্তির ভিতর দিয়ে অগ্রসর হবে। নিশ্চয়ই আমরা সেটি আশা করি। আমরা অ্যাডভোকেট আলী নাসির খান, আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই যে এখন আসলে আমাদের আগামী করণীয় এবং আপনারা নতুন দল নিয়ে যদি একটু ভাবনার কথা বলেন। দেখুন, গত 15 বছরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নির্বাচন চাওয়া হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা এই সরকারের কাছে নির্বাচন চাচ্ছি, তার মানে আমরা এই সরকারের উপরে ভরসা করি। এটি একটি চমৎকার ঐক্যের জায়গা, এবং এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। আমরা তরুণদের যে রাজনৈতিক দল, সেক্ষেত্রে অন্তর্বর্তীমূলক এবং মধ্যপন্থার রাজনৈতিক দল। আমরা সমস্ত বর্গের মানুষদের সেখানে আহ্বান জানাচ্ছি, এবং তরুণ নেতৃত্বের এখানে প্রাধান্য থাকবে। আমরা একটি বাংলাদেশপন্থী এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে সুরক্ষিত হয় এমন একটি রাজনীতি, যেই রাজনীতির কারণে আমাদের ফরেন পলিসি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং আমাদের দেশের মানুষের মৌলিক অধিকার, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে অধিকার, সেগুলো সুরক্ষিত থাকবে। এবং আমরা বিশ্বাস করি মেরিটোক্রেসির উপর ভিত্তি করে মেধা শ্রমের মূল্যায়ন এখানে হবে। এখানে ব্যক্তির বা পরিবারের আধিপত্য এখানে থাকবে না, এখানে সবার মালিকানা নিশ্চিত হবে। মালিকানা এই অর্থে বলছি যে নাগরিক আবার নাগরিক হয়ে ওঠার সুযোগ পাবে। এবং আমরা বিশ্বাস করি আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসে জনগণ মানে যাদের সেবা দিচ্ছে, যারা কমিউনিটি সার্ভিস করে, বিভিন্ন জায়গা যারা নিজেদেরকে পরীক্ষিত বা পরীক্ষার মধ্য দিয়ে আসতে পারে, সেই ধরনের মানুষরা এই নতুন রাজনীতিতে আসবেন। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক মডেল অন্যান্য রাজনৈতিক দলের ভেতরে সংস্কারে অনেক বেশি প্রভাবিত করবে। আমরা যে নতুন বাংলাদেশ বা বাংলাদেশ 2 কথা বলছি, সেখানে আমরা বড় একটি প্রভাবকের ভূমিকা পালন করতে পারবো। আমরা আহ্বান জানাচ্ছি, এবং আমাদের যে রাজনৈতিক দলের নাম নির্ধারণ, প্রতীক নির্ধারণ, আমাদের কৌশল নির্ধারণের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কিন্তু 1 লক্ষ অফলাইনে ফর্ম দিয়েছি, অনলাইন ইতিমধ্যে আমরা দেখেছি লক্ষাধিক মানুষ এখানে মতামত দিয়েছেন। আমরা বিশ্বাস করি ডাটা স্যাম্পলিংয়ের মধ্য দিয়ে জনগণের মতামতের ভিত্তিতে, একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা এই অভ্যুত্থানকারীদের নেতৃত্বে আমরা একটি দল নিয়ে আসবো। এটি বাংলাদেশের প্রথম গণ অভ্যুত্থানের ভেতর থেকে নতুন রাজনৈতিক দল আসা, এটি পিপলস পার্টি। যেটা মানুষের কাছে অবশ্যই ইতিমধ্যে আমরা বিরাট একটা ফেসিবাদী সরকারকে পতন ঘটিয়েছি। 3 আগস্টে নাহিদ ইসলামের বক্তব্যে, আহ্বানে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। আমরা প্রত্যেক জায়গায় সে ম্যান্ডেটটি পাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি
যে রাজনৈতিক ব্যবস্থার যে কালেকটিভ ফেইলর সেটির আমরা পরিবর্তন ঘটিয়ে নতুন বাংলাদেশে আমরা নেতৃত্ব দিতে পারবো। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই অগ্রযাত্রায় বাংলাদেশের মানুষ নিশ্চয়ই সামিল হবে। নিশ্চয়ই, আমরাও সেটি আশা করি। আমরা আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনারা সময় দিয়েছেন, এবং আমরা আশা করব যে এই নতুন যে ঐক্যের যে প্রয়াস তৈরি হয়েছে সেই ঐক্যের মধ্য দিয়ে আসলে একটা পরিবর্তন সাধন হবে, এবং ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ হেঁটে যাবে এবং মানুষের যে ভোটাধিকার সেটি ফিরে আসবে, সেই প্রত্যাশা জানাই। দর্শক, আমরা আজকের আরআইসিএল স্টিল গণতন্ত্র এই প্রত্যাশা রেখে এখানে শেষ করব। আগামীকাল আবারও নতুন অতিথি নিয়ে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভকামনা, শুভরাত্রি।